পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 8 জন নিহত, আহত 35। 2টি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া। মিশ্রণ হলো গণতন্ত্রে উত্তরণের পথ। সফল হয়নি বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। সড়ক জুড়ে স্লোগান আর পতাকা, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া। নেতাকর্মীদের চোখে নতুন দিনের আশা। মানুষ অধীর আগ্রহ আছে ভোটের জন্য। তরুণ প্রজন্ম যাতে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে। আজকের যে ওনার স্বদেশ প্রত্যাবর্তন, এটার মাধ্যমে যেন বাংলাদেশের গণতন্ত্রের আবারও সূচনা হয়। ঈদুল আজহায় 5 জুন থেকে থাকছে টানা 10 দিনের সরকারি ছুটি। উপদেষ্টা পরিষদ সভায় সিদ্ধান্ত, ঈদের আগে 2 শনিবার হলো অফিস। দালালকে 31 লাখ টাকা দিয়েও ইতালিতে পৌঁছাতে পারেনি রাজশাহীর সেলিম। লাশ হতে হয়েছে পথেই, মরদেহ ফেরত পায়নি পরিবার। সুপেয় পানির অভাবে ভুগছে রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামের মানুষ। 59% সুপেয় পানির আওতায় এসেছে, দাবি জনস্বাস্থ্য প্রকৌশলী। এবং কানাডা প্রবাসী সমিত সোমকে ছাড়পত্র দিয়েছে ফিফা। বাংলাদেশের হয়ে খেলতে বাধা থাকলো না, সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। পাকিস্তান শাসিত কাশ্মীরের পাশাপাশি দেশটির 9টি স্থানে হামলা এবং একাধিক ক্ষেপণাস্ত্র ছুটছে প্রতিবেশী দেশ ভারত। এতে অন্তত 8 জন পাকিস্তানি নিহত, যার মধ্যে রয়েছে 2 জন শিশু। আহত কমপক্ষে 35 জন। আবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছেন, বুধবার রাতে পাকিস্তানের কোটুলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আবার 2টি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত। পেহেলগামের হামলার প্রতিশোধে চালানো সামরিক অভিযানকে অপারেশন সিঁদুর নামে অভিহিত করেছে ভারত। এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার ঘটনায় দুপক্ষকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে নামে নেতাকর্মী ঢল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে লাভ হয় না, তা প্রমাণিত। সাইফুল রহমানের প্রতিবেদন। মঙ্গলবার সকাল 10:40-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। যুক্তরাজ্যে 4 মাসের চিকিৎসা শেষে 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে চেয়ারপারসনকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। বিমানবন্দরে বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে গাড়ি বহন নিয়ে যাত্রা করেন বিএনপি চেয়ারপারসন। পথে পথে তাকে স্বাগত জানায় বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপচে পড়া ভিড়ে 15 মিনিটের রাস্তা 2.5 ঘন্টায় পাড়ি দিয়ে বাসভবনে ফেরেন খালেদা জিয়া। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন।
চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার ও কাতারকে ধন্যবাদ জানান তিনি। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা কখনো সফল হবে না। সবকিছু গুছিয়ে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অচিরেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাকে মনে রাখতে হবে, বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই। যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন, আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানের বাসভবন ফিরোজার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। চিকিৎসা শেষে 4 মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। অন্যদিকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা থেকে গণতান্ত্রিক উত্তরণে আশার আলো দেখছে দেশবাসী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রিয় নেত্রীর আগমনে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত রাজপথ। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায় তারা। ফুল ছিটিয়ে বরণ করে নেয় গণতন্ত্রের আপসহীন নেত্রীকে। সবার একটাই চাওয়া, যেন খালেদা জিয়ার হাত ধরে ফিরে আসে গণতন্ত্র। তন্দ্র তারুণাকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। নেত্রী এসেছে, গণতন্ত্রের জন্য লড়াই করা আপসহীন নেত্রী। তাই দীর্ঘশ্বাস আজ নিয়েছে ছুটি, আর উচ্ছ্বাসেরা সবেই রাজপথে করেছে ভিড়। জীবন যুদ্ধের সংগ্রামী আর মুক্তিকামী মানুষের হৃদয় খচিত নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে তার দেশে ফেরা স্মরণীয় করে রাখে দলের নেতাকর্মীরা। তাকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে দলীয় পতাকা নিয়ে রাজপথ রঙিন করে তোলে। এ সময় বিভিন্ন গণতান্ত্রিকামী নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের সড়ক জুড়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আবারও বেগম জিয়ার হাত ধরে ফিরবে গণতন্ত্র, এমন প্রত্যাশায় তারা সক্রিয় নেতৃত্ব চান নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া তো শুধু বিএনপি না, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী। তার অভিভাবকত্বেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। এই দল আরো বেশি সুসংগঠিত হবে, গতিশীল হবে। আমাদের একটা আনন্দের মতো লাগতেছে, মনে হয় আমার একটা ঈদ। আমি চাই উনি রাজনীতিতে আবার আগের মতো সক্রিয় হোক। স্বাগত জানাতে আসা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীদের দাবি, ফ্যাসিবাদ তাড়ানোর পর এখন প্রয়োজন ভোটের অধিকার। মানুষ অধীর আগ্রহে আছে ভোটের জন্য। তরুণ প্রজন্ম যাতে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে। আজকের যে ওনার স্বদেশ প্রত্যাবর্তন, এটার মাধ্যমে যেন বাংলাদেশের গণতন্ত্রের আবারও সূচনা হয়। গণতান্ত্রিকামী এই মানুষরা হয়তো অনেকেই দেখেনি নেলসন ম্যান্ডেলাকে, তবে তারা দেখেছে বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি খালেদা জিয়াকে। তাই খালেদা জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তনে তাদের মাঝে একটাই আশা, যেন গণতন্ত্র মুক্তি পায় আর তার কাণ্ডারি হয় বেগম খালেদা জিয়া। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। লন্ডনের চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে নিজ বাসা গুলশানে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার আনন্দে নেত্রীর বাসার সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এরপর সন্ধ্যায় মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান জোবাইদা রহমান। হিমেলের প্রতিবেদন। 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার দুপুর 1:25 গুলশানের নিজ বাসায় ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দীর্ঘদিন পর দলনেত্রীর আগমনে আবেগ আপ্লুত বিএনপি নেতাকর্মী সহ সাধারণ জনতা। এদিকে দুপুরের পর বেগম জিয়ার বাসার সামনে জড়ো হন নেতাকর্মীরা। আল্লাহর রহমতে আজকে দেখলাম যে হেঁটে গাড়ি থেকে নামতে পেরেছেন, এটা আমাদের কাছে এর থেকে আনন্দের আর কিছু নাই। এই দেশকে স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত করে গণতান্ত্রিক পদযাত্রায় দেশকে এগিয়ে নিতে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা কতটুকু সেটি বাংলাদেশ হারে হারে টের পাচ্ছে।
বিগত 17 বছর যে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আমাদের রোশনালোর অবস্থায় যে আমরা এখানেই যে বোঝেন আসিয়া দাঁড়ানো সম্ভব ছিল না। অনেকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে রাজনীতিতে আসার আহ্বান জানান। নেত্রী নাম ভাবিও আসছে দীর্ঘ 17 বছর পর, যেহেতু বাংলাদেশের রাজনীতি একটা গুণগত পরিবর্তন এসেছে, সেজন্য আমরা প্রত্যাশা করব ভাবিও আমাদের রাজনীতিতে সচল হোক। তারেক রহমান উনিও আমাদের তারুণ্যের প্রতীক, উনিও দেশে আসবেন এবং আমাদের প্রিয় ভাবি উনিও রাজনীতিতে সক্রিয় হোক, এটাও আমরা চাই। বিশ্রাম শেষে সন্ধ্যায় অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে গুলশান থানার পুলিশ জানায়, বেগম জিয়া আসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবেই, পাশাপাশি আমরা সেটাকে জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটাকে আরো জোরদার করব। হিমেল, দেশ টিভি, ঢাকা। ডাক্তার জুবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ফেরেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। খালেদা জিয়ার মতো তার মাঝেও আপোষহীন মনোভাব দেখতে পাওয়ার কথা জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ এই সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাকে এক ঝলক দেখতে রাস্তার দুই পাশে ভিড় করে লাখ লাখ নেতাকর্মী। বলেন, তারেক রহমানের সহধর্মিনীর মধ্যে খালেদা জিয়ার মতো আপোষহীন মনোভাব রয়েছে। 17 বছরের প্রবাস জীবনে স্বামীর সুখ দুঃখে পাশে ছিলেন তিনি। শহীদ জিয়াউর রহমান তার ছেলের বউ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার রোশানলে পরে কিন্তু বিদেশে থাকতে হয়েছে। ডক্টর জুবাইদা রহমানের আশাতে অবশ্যই আমরা বিএনপি পরিবার এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ অনেক অনেক আনন্দিত এবং উল্লসিত। এটা যে কি পরিমাণ আনন্দ আসলে আমরা দলীয় নেতাকর্মীরা ভাষায় বুঝাইতে পারবো না। ডক্টর জুবাইদা আসতেছেন, আমাদের আনন্দে আমরা আত্মহারা, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই তাদের দেশে আসতে বাধা দেওয়া হয়। ডাক্তার জুবাইদা রহমান উনি এসছেন, উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না, এটা ওনাদের দেশ, ওনারা আসবেন, এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারে নাই। কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়দিন থাকবেন। 1995 সালে চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে যোগ দেন চিকিৎসা পেশায়। তবে বেশি দিন দেশবাসীর সেবা করার সুযোগ পাননি। 2008 সালে রাজনৈতিক মিথ্যা মামলা মাথায় নিয়ে স্বামীর সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর ধানমন্ডিতে তার প্রয়াত পিতা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে থাকার ইচ্ছা পোষণ করেছেন ডাক্তার জুবাইদা। সেখানে নিরাপত্তার নামে আশপাশের বাসিন্দাদের বিড়ম্বনায় না ফেলার অনুরোধ করেছেন তারেক রহমান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্কয়ার হাসপাতালে আসেন মায়ের সঙ্গে দেখা করতে। পরে দেখা শেষে রাত 9:30টার দিকে নিজ বাসভবন মাহবুব ভবনের উদ্দেশ্যে যান। জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি সুরভি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান। নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জবাবদিহিতার আওতায় আনার প্রস্তাব দিয়েছে এনসিপি। ইসির মেয়াদ শেষেও কোনো অভিযোগ উঠলে এই কাউন্সিল দায়বদ্ধ করার পক্ষে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব। বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে, আর 15ই মের মধ্যে সব দলের সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
আমাদের সাথে আলোচনা। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই তিনটি বিষয় হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি, আর নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, ফরিদপুর ও কুমিল্লা নামে আরও দুটি বিভাগ প্রতিষ্ঠা এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ইসির জবাবদিহিতার প্রস্তাব করে এনসিপি। অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। অনিয়ম, দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রদান, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি, ছায়া ক্যাবিনেট গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। যে মৌলিক সংস্কারের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় কিংবা সংসদে 2/3 ভোট নিয়ে একটা সংশোধনী নয়, বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে। এদিকে এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে সহায়ক হবে বলে জানান ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। 15 মের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করার আশা জানান তিনি। কেন্দ্রীয় সংগঠক এবং জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নতুন সাইবার আইন কার্যকর হলে পুরানো আইনে হওয়া মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানান তিনি। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। নতুন সাইবার সিকিউরিটি আইন, উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা, ঈদ ছুটি সহ নানা বিষয় ওঠে মঙ্গলবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। তিনি জানান, নতুন আইনে পুরাতন আইনের 9টি ধারা থাকছে না। আপনাদের বললাম যে 9টা ধারা বাতিল হয়েছে। এই 9টা ধারাতে 95% মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো। এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে এই আইনটা যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই 9টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল কিছু কিছু ধারায়, সেই সমস্ত ধারার মামলা বাতিল হয়ে যাবে। যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড, পরিচয় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের দণ্ড, এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে, কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না। নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি 2 বছর উল্লেখ করে উপদেষ্টা জানান, নারী সংস্কার কমিশনের সুপারিশ সরকারি সিদ্ধান্ত নয়। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু না, মানে পুরা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না এই সমাজে ভিন্ন মতো চর্চা থাকবে। আমি শুধু আপনাদের এটা নিয়ে আর কিছু বলবেন, শুধু একটা কথা বলে দিই, আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। যৌন হয়রানি, ব্ল্যাকমেইল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10 দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এ সিদ্ধান্ত হয়। 5 জুন এ ছুটি শুরু হয়ে টানা 10 দিন কর্মস্থলের বাইরে থাকবেন সরকারি চাকরিজীবীরা।
তবে এর আগে 2 শনিবার 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা থাকবে। এর আগে ঈদ উল ফিতরে 9 দিন ছুটি কাটিয়েছে সরকারি চাকরিজীবীরা। স্বপ্নের দেশে পাড়ি দিতে দালালকে দিয়েছিলেন 12 লাখ টাকা। লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা ছিল সেলিমকে। 31 লাখ টাকা নিলেও সেখানে পৌঁছাতে পারেনি। তার আগে লাশ হতে হয়েছে তাকে। সেই মরদেহ ফেরত পায়নি পরিবার। রাজশাহীর এমন আরও কয়েকটি পরিবার আদম ব্যবসায়ের খপ্পরে পড়ে এখন নিঃস্ব। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহীর বাঘা উপজেলার কৃষক আফজাল হোসেনের ছেলে সেলিম হোসেন পরিবারের অভাব মেটাতে আদম ব্যবসায়ীদের মাধ্যমে ইতালি যেতে চুক্তি করেন 12.5 লাখ টাকা। 2023 সালের 29 ডিসেম্বর সেলিমকে লিবিয়া পর্যন্ত নিয়ে যায় আদম ব্যবসায়ীরা। এরপর সেখানে আটকে রেখে শুরু হয় নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও 25 লাখ টাকা দাবি করা হয়। সেলিমকে বাঁচাতে পরিবার টাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার। 30,90,000 টাকা লিছে দিবিছে তোর ভাই হলো বুধবার রাতে বোর্ডে উঠিছে, সকালে বেছে চলে গেছে, দুপুরে বলছে চলে গেছে। খানিকক্ষণ পরে বলছে কি যে তোর ভাই স্টক করে মারা গেছে, আনুমানিক 5টার দিকে মারা গেছে। আমরা তামান দুনিয়া যোগাযোগ করে কোনো জায়গাতে খোঁজ পাইনি। লাশটা ওরকে বলছে যে লাশটা আমাকে দেখাও, চেহারাটা দেখাও যে মরে গেছে, তাও দেখায় না। শুধু সেলিম নন, আদম ব্যবসায়ীর চক্রটির খপ্পরে পড়ে নিঃস্ব বাঘা উপজেলার আরও বহু পরিবার। তাদের কেউ কেউ লিবিয়া গিয়ে নির্যাতিত হয়ে আবার ফিরে এসেছেন। ইতালি যাওয়ার জন্য আমাদের সাথে শহীদের সাথে একটা চুক্তি হয়, ওনার সাথে আমার 13 লক্ষ টাকা চুক্তি হয়। এই এক সপ্তাহের মাঝখানে এয়ারপোর্টে ইমিগ্রেশন করায়, প্লেনে উঠলাম। মানে শহীদ আমরা একটা কাজ করতে, মানে আমরা যদি মামলা করি তার নামে ঝামেলা করি, এই জন্য আমার 300 টাকা স্ট্যাম্প নিয়ে আমাদের বাবা মার কাছ থেকে সই করে নিত। সেই দীর্ঘ 5 মাস আমি গেম ঘরে ছিলাম। পরে ওখান থেকে এক মাফিয়া চক্রের কাছে আমাদের বেশি দেয়। গেম ঘরটা একটা ঘরে মেলা আপনার হলো লোকজন থাকে। গেম ঘরটা হয় সমুদ্রে পারে। মারধরগত ভিডিও কল দেখাতো, টাকা চাইতো, আর ওরকম মানে কান্নাকাটি করতো। চোখের সামনে ফোন দি স্যার, সেই কথাবার্তা চিন্তা করে স্যার নিজের সম্পদ ক্ষতি করতে স্যার টাকা দিছি। এবছরের 14 ফেব্রুয়ারি 2 আদম ব্যবসায়ীর নামে মামলা করেন মৃত সেলিমের ভাই ইমন সাহা। এরপরই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। রাজশাহী জেলার বাঘা থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে। শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের কাছে জানালে আমরা সর্বাত্মক চেষ্টা করব অপরাধীকে গ্রেফতার করার জন্য। প্রতারিত পরিবারগুলোতে এখন শুধুই কান্না। প্রতারকদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সুপেয় পানির অভাবে ধুঁকছে রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামের সাধারণ মানুষ। স্থানীয় ঝিরি ঝর্ণার উপর নির্ভরশীল এসব মানুষ গ্রীষ্ম মৌসুমে সুপেয় পানির তীব্র অভাব সহ নিত্য ব্যবহার্য পানির কষ্টে ভোগে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাবি, জেলায় প্রায় 59% মানুষ সুপেয় পানির আওতায় এসেছে। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। পাহাড়ি জেলা রাঙামাটির অধিকাংশ মানুষ সারা বছর ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভর হয়ে জীবন ধারণ করে। সাধারণত বর্ষা থেকে শীত মৌসুম পর্যন্ত ঝিরি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করা গেলেও মাঘ ফাল্গুন থেকে পাহাড়ে সুপেয় পানির সংকট দেখা দেয়। সরকারের উদ্যোগে দুর্গম কিছু পাহাড়ি গ্রামে রিং অয়েল ও টিউবওয়েল স্থাপন করা হলেও শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের দুর্গম নারাইছড়ি এই গ্রামের 113 পরিবার একটি ছড়ার উপর নির্ভরশীল, কিন্তু শুকনো মৌসুমে ছড়াটি শুকিয়ে যায়। এ কারণে গ্রামের মহিলারা দূর দূরান্ত থেকে এসে কুয়া থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। প্রায় হয়তো 4-5 মিনিট মতো পানি নাই, এখন বৃষ্টি পড়লে পানি হবে, আর পানি বৃষ্টি না হলে গর্ত ফুটে উঠবে না, খাইতে হয়। গরমকালে আসলে তো পানি শুকিয়ে যায়, তখন পানি থাকে না, গর্ত করতে হয়। রিং নাই, ডিপওয়েল হয় নাই, ওই যে কুয়ার থেকে নিয়ে আর কি পানি। আর দু একটা যদি ডিপ হতো, ট্রিপল হতো, ভালো হতো আর কি। আমাদের এটা আমাদের সরকারের কাছে আমার দাবি চাই পানি। খাওয়ার পানি অভাব এবং ওই গোসল করে গরিবার পঞ্চান সেরকম কোনো পানি পাওয়া যায় না। তবে এই চিত্র শুধু নারাইছড়ি গ্রামের নয়, পুরো রাঙামাটির বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই এই কষ্টে ভুগছে মানুষ। যারা দিন নাই, টিউবওয়েল নাই, এগুলো মানে হেঁটে হয়। যদি বৃষ্টি না থাকলে বেশি গাছপালা হয়ে গেছে, সাকং গাছ বিভিন্ন ধরনের, এজন্য পানি একেবারে শুকিয়ে যায়। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাবি, জেলার প্রায় 59% মানুষ সুপেয় পানির আওতায় এসেছে।
এই মুহূর্তে আমাদের 58.47% মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসছে। আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। পাহাড়ি এই জেলার পানি সংকট দূর করতে সরকারের উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়া এলাকায় মাতাল যুবকের ছুরিকাঘাতে মমিন মিয়া নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের নতুনপাড়া রোডে ঘটনা ঘটে। পুলিশ জানায়, হৃদয় বণিক মাতাল অবস্থায় সড়কে গালিগালাজ করছিল। মমিন মিয়া তাকে বাধা দিলে এক পর্যায়ে হৃদয় বণিক তার সাথে থাকা ছুরি দিয়ে মমিন মিয়াকে আঘাত করে। আশেপাশের লোকজন আহত মমিন মিয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার মাকাপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা জানান, আসামি ধরতে ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান 2 জন এসআই। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেফতার করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। আসামি নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা আবারও হামলা চালায়। এতে ওসি সহ 7 জন আহত হন। তাদের মধ্যে এএসআই লাবলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। বাধা করছে, আমরা তাদের বিরুদ্ধে যে মামলা নিব সে দিন আছে। তো এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি ভালো আছে। আসামিকে আমরা নিয়ে এসেছি, আইনগুলো ঠিক আছে।